প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই মুহূর্তে ভালো থাকার জন্য আমাদের নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে বের হব না। তোমরা দেখতে পাচ্ছ ম্যামের হাতে একটি ফল রয়েছে। আমরা যদি এখন ফলটিকে একটু ব্যবচ্ছেদ করি, লক্ষ্য করো ফলের ভেতরে বীজটি সুসজ্জিত অবস্থায় রয়েছে, অর্থাৎ বীজ বাইরের একটি আবরণ দ্বারা আবৃত। একেই বলা হয় আবৃত বীজ। অর্থাৎ বীজ যখন ফলের আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে বলা হয় আবৃত বীজ, এবং এই আবৃত বীজ যে উদ্ভিদে পাওয়া যায় তাকে বলা হয় আবৃত বীজ উদ্ভিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই আবৃত বীজি উদ্ভিদ নিয়ে। অর্থাৎ আমরা আজকে আবৃত বীজি উদ্ভিদ সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা একটু লেংদি, একটু বোঝার বিষয়, না বুঝলে আমরা মেমোরাইজ করতে পারবো না। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আর কোনো যদি সমস্যা পাও তাহলে অবশ্যই ভিডিওটি পুনরায় প্লে করে দেখে নেবে। চলো তাহলে শুরু করি। সপ্তম অধ্যায়, নগ্নবীজি ও আবৃত বীজি উদ্ভিদ। আলোচ্য বিষয় আবৃত বীজি উদ্ভিদ। আবৃত বীজি উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় বা ফলের অভ্যন্তরে থাকে তাকে আবৃত বীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে। দুটি গ্রিক শব্দ হতে অ্যাঞ্জিওস্পার্ম শব্দের উৎপত্তি। অ্যানজিয়ন অর্থাৎ ভেসেল, পাত্র, এবং স্পার্মোস অর্থাৎ সিড, বীজ। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হল ওলফিয়া এরাইজা। তাছাড়া উঁচু আবৃতবীজী উদ্ভিদের মধ্যে রয়েছে বৈলাম, গর্জন, এবং পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে ইউক্যালিপটাস। এই তথ্যগুলো তোমরা এমসিকিউর জন্য জেনে রাখবে। আমরা দেখতে পাচ্ছি ওলফিয়া এরাইজা, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট পুষ্পক উদ্ভিদ। এটা হচ্ছে ইউক্যালিপটাস, সবচেয়ে উঁচু বৃক্ষ। স্ক্রিনে আমরা এখন দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লাওয়ার, এটা হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডি, এবং আরেকটি রয়েছে সেটা হচ্ছে অ্যামরফোফিলাস টিটেনাম। এগুলো জাস্ট তোমাদের আউট নলেজের জন্য ম্যাডাম ইন্ট্রো করেছি। এখন আমরা জেনে নিই আবৃত বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। 1. স্ত্রীস্তবকে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড উপস্থিত। পুংস্তবকে পুংদণ্ড ও পরাগধানী থাকে। 2. গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে যা বীজে পরিণত হয়, অর্থাৎ বীজ ফল দ্বারা আবৃত অবস্থায় থাকে। 1 এবং 2 নম্বর পয়েন্টকে যদি আমরা একটু চিত্রাকারে প্রকাশ করি, চলো দেখে নেই। স্ত্রীস্তবক, লক্ষ্য করো স্ত্রীস্তবকের 3টি অংশ, একটি গর্ভমুণ্ড, একটি গর্ভদণ্ড এবং একটি গর্ভাশয়। এবং আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে ডিম্বক, অর্থাৎ মূলত ডিম্বক গর্ভাশয় দ্বারা আবৃত অবস্থায় থাকে। ফলে নিষেকের পরে ডিম্বক যখন বীজে পরিণত হয় তা গর্ভাশয়, অর্থাৎ পরবর্তীতে গর্ভাশয় ফলে পরিণত হলে বীজ ফল দ্বারা আবৃত অবস্থায় থাকে। 3. এরা স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড ও পুষ্পক। 4. দ্বিনিষেক ঘটে, অর্থাৎ শস্য মানে ট্রিপ্লয়েড সৃষ্টি হয়। 5. এদের ভাস্কুলার বান্ডল থাকে, জাইলেমের সত্যিকার ভেসেল থাকে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। এবং সর্বশেষ 6 নাম্বার, আর্কেগোনিয়া সৃষ্টি হয় না। মূলত 6 নাম্বার পয়েন্টটি দিয়ে আমরা বুঝতে পারি যে আবৃত বীজি উদ্ভিদ হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদ থেকে উন্নত, কারণ নগ্ন বীজি উদ্ভিদে আর্কেগোনিয়া সৃষ্টি হয় আর আবৃত বীজি উদ্ভিদে আর্কেগোনিয়া সৃষ্টি হয় না, যা উন্নত উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। আমরা যেহেতু এখন আবৃত বীজি এবং নগ্ন বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানি, চলো আমরা কিছু পার্থক্য তৈরি করি। পার্থক্য করার সময় মনে রাখবো পরীক্ষার খাতায় আমরা 3টি কলাম করব। একটি থাকবে বিষয় এবং বাকি দুটিতে থাকবে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, পার্থক্য করতে বলা হয়েছে, সেই দুটো বিষয়ের উপর পার্থক্য করব। যেমন বিষয় এখানে হচ্ছে বীজের অবস্থান, অর্থাৎ নগ্ন বীজি উদ্ভিদের বীজ অনাবৃত থাকে এবং আবৃত বীজি উদ্ভিদের বীজের অবস্থান ফলের ভেতরে থাকে। 2. গর্ভাশয়, গর্ভাশয় অনুপস্থিত এবং গর্ভাশয় উপস্থিত। ফল, যেহেতু নগ্ন বীজি উদ্ভিদে গর্ভাশয় নেই তাই ফলও তৈরি হয় না।
এবং আবৃতবীজী উদ্ভিদে গর্ভাশয় যেহেতু রয়েছে তাই ফল তৈরি হয়। 4. আর্কেগোনিয়া। আর্কেগোনিয়া নগ্নবীজী উদ্ভিদে সৃষ্টি হয়, কিন্তু আবৃতবীজী উদ্ভিদে আর্কেগোনিয়া সৃষ্টি হয় না। স্পোরোফিল বা রেণুপত্র। তোমরা জানো নগ্নবীজী উদ্ভিদে কোনো সত্যিকারের ফুল নেই, তাদের থাকে স্পোরোফিল, যেখানে স্ত্রী এবং পুং স্পোরগুলো সজ্জিত থাকে। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদে স্পোরোফিল বা রেণুপত্র থাকে না। 6. দ্বিনিষেক। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। 7 নাম্বার ভাস্কুলার বান্ডল। জাইলেমে সত্যিকার ভ্যাসেল থাকে না, ফ্রেম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। আবৃতবীজীর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ সত্যিকারের জাইলেম এবং ফ্রেম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, তোমরা ভালো করে এই 7টা পয়েন্ট মেমোরাইজ করে নেবে। আবৃতবীজী উদ্ভিদ হলো একটি পুষ্পক উদ্ভিদ। পুষ্প মানে হলো পরিবর্তিত বিটক। একটা পুষ্পের কিছু স্তবক থাকে, চলো স্তবকগুলো বুঝে নিই। প্রথমে স্তবক পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হলো পুরো ফুলটা যে গঠনের উপর অবস্থান করে সেটা হচ্ছে পুষ্পাক্ষ। বৃতি ফুলের সবচেয়ে বাইরের অংশ, বাইরের সবুজ অংশ। বৃতি অনেকগুলো একসাথে থাকে, প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ অথবা বলা হয় সেপাল। বৃতির ঠিক উপরে থাকে দলমণ্ডল। দলমণ্ডল গঠিত হয় অনেকগুলো পাপড়ি বা পেটাল নিয়ে, এবং দলমণ্ডলের ভেতরে আবৃত অবস্থায় থাকে স্ত্রী স্তবক এবং পুং স্তবক। অর্থাৎ টোটাল 5টে স্তবক রয়েছে: পুং স্তবক, স্ত্রী স্তবক, দলমণ্ডল, বৃতি এবং পুষ্পাক্ষ। এই 5টি স্তবক যে ফুলে থাকবে তাকেই বলা হয় আদর্শ পুষ্প বা সম্পূর্ণ ফুল বলা হয়। আর যদি এখান থেকে একটাও অনুপস্থিত থাকে তখন আমরা এটাকে অসম্পূর্ণ ফুল বলে থাকি। আরেকবার যদি আমরা বলি, বৃতির প্রতিটি সদস্যকে কি বলা হয়? সেপাল। দলমণ্ডলের প্রতিটি অংশকে বলা হয় পেটাল। যদি ফুলে বৃতি আর দলমণ্ডলকে তুমি আলাদা করতে না পারো তখন সেটাকে আমরা বলি পুষ্পপুট। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, লক্ষ্য করো এখানে দলমণ্ডল এবং বৃতি, অর্থাৎ দল এবং বৃতি আমি আলাদা করতে পারবো না, তাই এটাকে বলা হয় পুষ্পপুট। এবং পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। সেপাল, পেটাল এবং টেপাল কি ভালোভাবে মেমোরাইজ করে নেবে। এ ধরনের প্রশ্ন তোমাদের ভাইভাতে বা ওয়ান ওয়ার্ড কোশ্চেন হিসেবে আসে। এই যে ফুলের কথা বলছি বা পুষ্পের কথা বলছি, পুষ্পগুলো কিভাবে সজ্জিত থাকে, অর্থাৎ শাখা প্রশাখায় পুষ্প কিভাবে থাকে তা জানবো পুষ্পমঞ্জরি দিয়ে। অর্থাৎ শাখা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাসকে বলা হয় পুষ্পমঞ্জরি। বিভিন্ন ধরনের পুষ্পমঞ্জরি আছে, যেমন রেসিমোস বা অনিয়ত বিন্যাস। অনিয়ত বিন্যাস বা রেসিমোস হচ্ছে একটা মঞ্জুরি দণ্ডে অনেকগুলো ফুল একসাথে থাকবে এবং ফুল ধরার প্রসেসটা হচ্ছে এরকম: একদম শীর্ষে থাকবে কলি, অর্থাৎ ইয়াং ফ্লাওয়ার, যেটা এখনো প্রস্ফুটিত হয়নি। যেমন দেখো, আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করো উপরের দিকে রয়েছে কলি, অর্থাৎ এগুলো অপ্রস্ফুটিত অর্থাৎ ইয়াং ফ্লাওয়ার, এবং ঠিক নিচের দিকে রয়েছে সব প্রস্ফুটিত ফ্লাওয়ার। এই ধরনের বিন্যাসকে বলা হয় রেসিমোস বা অনিয়ত বিন্যাস। এক্ষেত্রে একটা পুষ্প অর্থাৎ একটা মঞ্জুরি দণ্ডে অনেকগুলো ফুল একসাথে থাকে। রেসিমোসের অন্তর্গত আরেকটি পুষ্পমঞ্জরি হচ্ছে স্পাইকলেট পুষ্পমঞ্জরি। আমরা দেখতে পাচ্ছি একটা স্পাইকলেট পুষ্পমঞ্জরি। লক্ষ্য করো, একটা মঞ্জুরি দণ্ডে অনেকগুলো পুষ্প একসাথে সাজানো আছে। এটি হচ্ছে সংক্ষিপ্ত মঞ্জুরি দণ্ড। পুষ্পের সংখ্যা থাকবে এক বা একাধিক, এবং মঞ্জুরি দণ্ডের নিচের দিকে থাকবে মঞ্জুরি পত্র, যাকে বলা হয় গ্লুম বা অপুষ্পক গ্লুম। অপুষ্পক বলার কারণ হচ্ছে এই গ্লুমে কখনো পুষ্প হয় না। এই গ্লুমের ঠিক উপরে থাকে লেমা, এবং লেমার বিপরীতে থাকে প্যালিয়া। এই প্যালিয়ার উপরই পুষ্প থাকে। স্পাইকলেট পুষ্পমঞ্জরি নিয়ে ব্যাখ্যাটুকু যদি আমি চিত্রাকারে বোঝানোর চেষ্টা করি, দেখো গ্লুম, আমরা একটু চিত্রে খেয়াল করি, এই অংশটাকে বলা হচ্ছে গ্লুম বা মঞ্জুরি পত্র, এবং গ্লুম 3 যেটাকে বলা হয় উপমঞ্জুরি পত্র। উপমঞ্জুরি পত্রের অপোজিটে আছে প্যালিয়া,
এবং এই অংশটাকে বলা হচ্ছে ফুল মানে পুষ্প। লক্ষ্য করো, স্পাইকলেট পুষ্পমঞ্জুরি পাওয়া যায় হচ্ছে ধানে। আমি তোমাদের এখানে ধানের একটি মঞ্জুরি দণ্ড দেখাচ্ছি। আমি যদি স্পাইকলেটের অংশগুলো দেখাই, প্রথমে হচ্ছে গ্লুম, অর্থাৎ মঞ্জুরি দণ্ডের ঠিক নিচে দেখো গ্লুম দেখা যাচ্ছে। গ্লুমের ঠিক উপরে দেখা যায় লেমা, এবং লেমার ঠিক অপোজিটে থাকে প্যালিয়া। এই প্যালিয়ার উপরেই থাকবে হচ্ছে ফুল, অর্থাৎ গ্লুম, লেমা, প্যালিয়া হচ্ছে স্পাইকলেট পুষ্পমঞ্জুরির অংশ। পরীক্ষায় স্পাইকলেট সম্পর্কে ব্যাখ্যা করা আসে, এই তথ্যগুলো স্পষ্ট করে লিখে দিয়ে আসবে। গ্লুম, লেমা, প্যালিয়া, এই কথাগুলো মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখবে। এবার আসি আরেক ধরনের পুষ্পমঞ্জুরি, সেটা হচ্ছে সাইমোস বা নিয়ত বিন্যাস। নিয়ত বিন্যাস হলো, লক্ষ্য করো, নিয়ত বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব মঞ্জুরি দণ্ডে একটা মাত্র ফুল, এবং এই ফুলটি শীর্ষে যে ফুলটি থাকবে সেটা হবে প্রস্ফুটিত। যেমন জবা ফুল, জবা ফুলের শীর্ষে যে ফুলটা আছে সেটা হচ্ছে প্রস্ফুটিত, এবং অন্যদিকে যে নিচে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে সব কলি। অর্থাৎ মঞ্জুরি দণ্ডে একটা ফ্লাওয়ার থাকবে এবং সেটি হবে ওল্ড, অর্থাৎ প্রস্ফুটিত ফুল। এবার আসি পুষ্পপত্র বিন্যাস। পুষ্পের সবচেয়ে ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় অংশ হচ্ছে দলমণ্ডল, অর্থাৎ পাপড়ি। আমরা যদি খেয়াল করি, এক এক ফুলের পাপড়ির গঠন এক এক রকম। যেমন জবা ফুলের পাপড়ি একটির উপর একটি সজ্জিত থাকে, গোলাপ ফুলের পাপড়ি অনেকগুলো একসাথে গুচ্ছিত থাকে, অর্থাৎ বিভিন্ন রকম ফুলের পাপড়ি বিভিন্ন রকম। এই পাপড়িগুলোর বিন্যাসকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। অর্থাৎ মুকুল অবস্থায় একটি পুষ্পের বৃতি, পাপড়ি পরস্পরের সাথে যে রীতিতে বিন্যস্ত থাকে তাকে বলে পুষ্পপত্র বিন্যাস। যেমন মুক্ত পুষ্পপত্র বিন্যাস। মুক্ত পুষ্পপত্র বিন্যাস কি একটু লক্ষ্য করি। পাপড়ি সমূহ যদি পরস্পর থেকে আলাদা থাকে, একটু চিত্রটা আমরা লক্ষ্য করি, পাপড়িগুলো পরস্পর থেকে আলাদা। দেখো প্রত্যেকটা পাপড়ির মাঝখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ পাপড়িগুলো পরস্পর থেকে আলাদা, ফাঁকা স্থান। এগুলো বলতে বুঝাচ্ছি আমরা পাপড়ি। আমার রেড বাটনটা যেখানে যাচ্ছে এগুলো সব পাপড়ি, এগুলো পরস্পর থেকে আলাদা। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হয় মুক্ত পুষ্পপত্র বিন্যাস। এটা পাওয়া যায় গন্ধরাজে। নেক্সট হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। এই ক্ষেত্রে পাপড়ি সমূহ পরস্পরের প্রান্তকে ঢেকে রাখে। সেটাকে এরকম লক্ষ্য করো, দেখো একটি পাপড়ি অন্য একটি পাপড়িকে ঢেকে রাখছে। আমরা যদি এই গঠনটা দেখি, দেখো এই পাপড়িটি এই পাপড়ি দ্বারা ঢেকে যাচ্ছে, আবার এই পাপড়িটি এই পাপড়ি দ্বারা ঢেকে যাচ্ছে, অর্থাৎ টুইস্টেড। এই ধরনের গঠন পাওয়া যায় জবা ফুলে। জবা ফুল হচ্ছে টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। নেক্সট হচ্ছে কুইনকানসিয়াল। কুইনকানসিয়াল হচ্ছে দুটি পাপড়ি ভেতরে এবং দুটি পাপড়ি থাকবে বাহিরে। অর্থাৎ লক্ষ্য করো তুমি, এই একটি পাপড়ি দুইটা প্রান্তই হচ্ছে বাইরের দিকে, আবার এদিকে আসো দুটা প্রান্ত বাইরের দিকে, আবার এদিকে খেয়াল করি এর দুটি প্রান্ত ভেতরের দিকে, আবার এক্ষেত্রে দেখো দুটি প্রান্ত ভেতরের দিকে। অন্যটি যেমন খুশি থাকতে হবে, এর ক্ষেত্রে কোনো রুল রেগুলেশন নেই। বাট যদি কোনো পাপড়ির ভেতরে দুটি অংশ থাকে এবং বাইরে যদি দুটি পাপড়ি বাইরের অংশ থেকে থাকে, তখন এটাকে বলা হয় কুইনকানসিয়াল। উদাহরণ হিসেবে বলা হয়েছে পেয়ারা। নেক্সট হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট হচ্ছে একটা পাপড়ির দুই প্রান্ত আবৃত ও অন্য একটি দুই প্রান্ত অনাবৃত। সেটাকে এরকম দেখো, এই পাপড়িটা খেয়াল করো, এটা দুটি অংশ হচ্ছে আবৃত, আবার এই পাপড়িটা খেয়াল করো দুটি অংশ অনাবৃত। এই ধরনের গঠনকে বলা হয় ইমব্রিকেট। এটা পাওয়া যায় কৃষ্ণচূড়া। অবশ্যই গঠন, নাম এবং উদাহরণ ভালো করে শিখে রাখ। পাপড়ির অভ্যন্তরে আবৃত অবস্থায় যে স্তবকগুলো থাকে তাহলে একটি পুংস্তবক, একটি স্ত্রীস্তবক। পুংস্তবক কি? অনেকগুলো পুংকেশরকে একত্রে পুংস্তবক বলে। আমরা দেখতে পাচ্ছি পুংকেশর। পুংকেশরের গঠন যদি বলি, পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে পরাগধানী এবং অন্যটি হচ্ছে পুংদণ্ড। মূলত পরাগধানীর অভ্যন্তরেই থাকে পরাগরেণু।
অন্যদিকে স্ত্রীস্তবক হচ্ছে অনেকগুলো স্ত্রী কেশরকে একত্রে স্ত্রীস্তবক বলে। স্ত্রী কেশরের তিনটি অংশ, একটি হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই গর্ভাশয়ের অভ্যন্তরেই থাকে ডিম্বক, যেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য। গর্ভাশয়ের অভ্যন্তরে এই ডিম্বকটি তৈরি হয় যে কোষ থেকে বা টিস্যু থেকে, তাকে বলা হয় প্লাসেন্টা। এই ডিম্বকের বা এই প্লাসেন্টার বিন্যাসের উপর ভিত্তি করে আমরা এখন জানব প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক থাকে তা মূলত যে টিস্যু থেকে তৈরি হয় তাকে প্লাসেন্টা বলে। গর্ভাশয়ের ভেতরে প্লাসেন্টার এই বিন্যাসকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। যেমন এক্সাইল প্লাসেন্টেশন কিরকম? লক্ষ্য করো, এক্সাইল প্লাসেন্টেশনে অনেকগুলো প্রকোষ্ঠ দেখা যায়। যেমন এখানে 1টি, 2টি, 3টি, অর্থাৎ 3টি প্রকোষ্ঠ আছে। কোনো ক্ষেত্রে 5টি, 6টি, 7টিও থাকতে পারে। এবং দেখো প্রতিটা প্রকোষ্ঠে 2টি করে ডিম্বক আছে, এবং আমার রেড বাটনটা যেখানে সেটাই হচ্ছে প্লাসেন্টা, অর্থাৎ এই প্লাসেন্টা থেকে ডিম্বকের সৃষ্টি হয়েছে। এই ধরনের গঠনকে বলা হয় এক্সাইল প্লাসেন্টেশন। লক্ষ্য করো, এখানেও 3টি প্রকোষ্ঠ দেখানো হয়েছে, প্রত্যেকটা প্রকোষ্ঠে 2টা করে ডিম্বক। এটাকে বলা হয় এক্সাইল প্লাসেন্টেশন। মনে রাখবে, জবা ফুলে আমরা এক্সাইল প্লাসেন্টেশন পেয়ে থাকি। আরো 2 ধরনের আছে, একটি হচ্ছে বেসাল অমরা বিন্যাস, এটা হচ্ছে মার্জিনাল অমরা বিন্যাস। বেসালটা কি? বেসাল পাওয়া যায় ধানে। যেমন দেখো, এই গর্ভাশয়ের একদম গোড়ার দিকে থাকে প্লাসেন্টা, ওকে বেসাল বলা হচ্ছে। আর এটা হচ্ছে মার্জিনাল হচ্ছে এগুলো হচ্ছে গর্ভাশয় ঠিক মার্জিন বরাবর থাকবে ডিম্বকগুলো, এইগুলোকে বলা হয় মার্জিনাল। যেমন হচ্ছে শিম। এবার আসি পুষ্প সংকেত। আমরা এতক্ষণ জানলাম পুষ্পমঞ্জুরি কি, পত্রবিন্যাস কি, স্ত্রীস্তবক, পুংস্তবক, একলিঙ্গ কি, উভলিঙ্গ কি, অমরা বিন্যাস। এই সবগুলো বৈশিষ্ট্যকে যদি আমরা সংকেত আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ পুষ্পের লিঙ্গ, স্তবকের অবস্থান, সংখ্যা, ধরন, মঞ্জুরিপত্রের প্রকৃতি ইত্যাদি তথ্য যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পুষ্প সংকেত বলে। এক কথায় বলা যায়, পুষ্পের যত ইনফরমেশন আছে সবগুলো যদি আমি একটি ফর্মুলা দিয়ে প্রকাশ করি, সেটাকে আমি ফ্লোরাল ফর্মুলা অথবা পুষ্প সংকেত বলতে পারি। এখন এই সংকেত যদি আমাকে জানতে হয়, আমাকে কিছু প্রতীকের সাথে পরিচিত হতে হবে। লক্ষ্য করো, প্রথমটি সার্কেল আছে এবং মাঝখানে একটি প্লাস দেখা যাচ্ছে। এই প্রতীকটি নির্দেশ করে বহু প্রতিসম, অর্থাৎ একটি ফুলকে তুমি অনেকভাবে সমানভাবে ভাগ করতে পারবে। এটা হচ্ছে বহু প্রতিসম। পুং পুষ্পকে প্রকাশ করা হয় এই প্রতীকের সাহায্যে। একটি সার্কেল, উপরে একটি তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়, এটি পুং পুষ্প। এবং স্ত্রী পুষ্প হচ্ছে একটি সার্কেল এবং নিচে প্লাস চিহ্ন। যদি সার্কেলের উপরে তীর চিহ্ন এবং প্লাস চিহ্ন দুটোই থাকে, তাহলে এটাকে বলি আমরা উভলিঙ্গ ফুল, অর্থাৎ স্ত্রী এবং পুং পুষ্প, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ দুটি অবস্থিত, যেটাকে আমরা উভলিঙ্গ বলছি। এবং এটাকে বলছি আমরা ইনফিনিটি, অর্থাৎ কোনো কিছু সংখ্যা যদি অসীম হয় সেটাকে আমরা বহু সংখ্যক দিয়ে প্রকাশ করছি। উপবৃত্তি যদি প্রেজেন্ট থাকে, আমরা এটাকে উবৃ দিয়ে প্রকাশ করি। বৃ দিয়ে প্রকাশ করা হয় বৃত্তি। দ দিয়ে বোঝানো হয় দলমণ্ডল। ম এবং প বোঝানো হয় মঞ্জুরিপত্র। উ ম প যদি ফুলে উপমঞ্জুরিপত্র প্রেজেন্ট থাকে, তখন আমরা এটাকে লিখি উ ম প। পুং দিয়ে লেখা হয় পুংস্তবক এবং গ দিয়ে লেখা হয় স্ত্রীস্তবক, অর্থাৎ একটা গর্ভাশয় অবস্থাকে বোঝানো হয়। আর গ নিচে আন্ডারলাইন দেওয়ার মানে হচ্ছে এটা অধিগর্ভ, এবং গয়ের নিচে যদি আপার লাইন দেওয়া থাকে তখন এটাকে বলা হয় অধোগর্ভ। অধিগর্ভ মানে হচ্ছে গর্ভাশয়ের নিচে যদি সকল স্তবক থাকে, আর অধোগর্ভ মানে হচ্ছে গর্ভাশয়ের উপরে থাকবে বাকি স্তবক। স্তবক বলতে আমি বুঝি হতে পারে পুংস্তবক, হতে পারে দলমণ্ডল ইত্যাদি। এখন চলো আমরা শিখি পুষ্প সংকেত লেখার পদ্ধতি। পুষ্প সংকেত লিখতে গেলে আমাদের কিছু ক্রমধারা, অর্থাৎ একটা অ্যালাইনমেন্ট ফলো করতে হবে। লেখার পদ্ধতির প্রথমেই লিখতে হবে
মঞ্জুরি পত্র, অর্থাৎ যদি ফুলে মঞ্জুরি পত্র প্রেজেন্ট থাকে অর্থাৎ পাওয়া যায়, অবশ্যই আমাকে লিখতে হবে ম প সংকেত। দেন লিখতে হবে উপমঞ্জুরি পত্র, অর্থাৎ যদি ফুলে উপমঞ্জুরি পত্র থাকে তাহলে আমি লিখব উ ম প। দেন আমি লিখব ফুলের প্রতিসাম্য, অর্থাৎ ফুলটা কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম। যদি ফুলটি এক প্রতিসম হয় তাহলে আমি প্রকাশ করব প্লাস চিহ্ন দিয়ে, আর যদি বহু প্রতিসম হয় তাহলে আমি সার্কেল দিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দেব। এটা হচ্ছে তার প্রতীক, এক প্রতিসম বা বহু প্রতিসম। প্রতিসাম্যতার পর আমি লিঙ্গ নির্ধারণ করবো, অর্থাৎ ফুলটি কোন লিঙ্গের। স্ত্রীলিঙ্গ, যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে অবশ্যই একটি সার্কেল নিচে প্লাস, আর যদি পুংলিঙ্গ হয় তাহলে একটি সার্কেল এবং একটি তীর চিহ্ন। আর যদি উভলিঙ্গ হয়ে যায় তাহলে আমি দোনোটি অর্থাৎ সার্কেলের উপরে একটি তীর চিহ্ন এবং নিচে একটি প্লাস চিহ্ন ইউজ করব। লিঙ্গ নির্ধারণের পর আমি চলে যাব উপবৃত্তিতে। যদি ফুলে উপবৃত্তি থাকে আমি লিখব রস্যু বয়রি ফল, অর্থাৎ উবৃ, এবং উপবৃত্তির সংখ্যা লিখব। যদি 3টি থাকে 3টি, যদি 4টি থাকে 4টি। অবশ্যই সংখ্যাটি লিখব রাইট সাইডের একটু বটম অর্থাৎ নিচে করে। দেন লিখব হচ্ছে বৃত্তি, অর্থাৎ উপবৃত্তির পর আমি আসব বৃত্তি। বৃত্তিকে লেখা হয় বৃ দিয়ে। বৃত্তির সংখ্যা কত, 3টে 5টে 10টে, সব কিছুই আমি নিচে লিখব রাইট সাইডে। এবং যদি বৃত্তিগুলো সংযুক্ত হয়, অর্থাৎ বৃত্তিগুলো যদি একটি অপরটির সাথে যুক্ত থাকে, তখন আমি এরকম ব্র্যাকেট দিয়ে দিব। লক্ষ্য করো আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তার মানে এটা যুক্ত। বৃত্তির পরে আসবে দলমণ্ডল অর্থাৎ পাপড়ি। আমার যদি পাপড়ি 5টা থাকে আমি দ লিখে ঠিক তার নিচে 5 লিখব। আর যদি পাপড়িগুলো একটি অপরটির সাথে যুক্ত থাকে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। অনেক সময় দেখা যায় একটি ফুলে বৃত্তিও থাকে না বা দলমণ্ডলও থাকে না, অথবা এদেরকে আলাদাও করা যায় না, তখন আমি লিখি পুষ্পপুট। এটাকে প্রকাশ করা হয় পরস্পর পু দিয়ে। যদি সংখ্যা 2, 3 হয় অবশ্যই সংখ্যাটি নিচে লিখবে, আর যদি সংযুক্ত হয় ব্র্যাকেট দিবে, আর যদি মুক্ত হয় ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। সর্বশেষ অর্থাৎ সর্বশেষে 2টি পয়েন্ট হচ্ছে পুংকেশর এবং গর্ভাশয়। পুংকেশরকে লেখা হয় পুং দিয়ে। যদি এই সংখ্যা 5 হয় 10 হয় আমি সংখ্যাটা লিখব, আর যদি সংযুক্ত হয় অবশ্যই ব্র্যাকেট দিয়ে বদ্ধ করব। গর্ভাশয়, গর্ভাশয়ের এখানে লিখবে স্তবক সংখ্যা কয়টি। যদি 5টা হয় 5টা লিখব, 10টা হলে 10টা, আর যদি যুক্ত হয় অবশ্যই ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। অর্থাৎ তাহলে দাঁড়ালো কি, অনেকগুলো তথ্যকে আমরা কিছু প্রতীক আকারে উপস্থাপন করতে পারি। যেমন আমি এখন একটি সংকেত তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো। এই সংকেতের প্রথমে আছে ম প, এটি নির্দেশ করছে এই ফুলটির মঞ্জুরিপত্র প্রেজেন্ট। সেকেন্ড উ ম প, অর্থাৎ এই ফুলটির অর্থাৎ এই সংকেত নির্ধারণ করছে যে ফুলটির উপমঞ্জুরিপত্র প্রেজেন্ট। নেক্সট দিয়েছি প্লাস। প্লাস মানে কি, রাইট, প্লাস মানে হচ্ছে এক প্রতিসম, অর্থাৎ এটাকে একবার শুধু সমান ভাগে ভাগ করা যায়। নেক্সট দিয়েছি একটি সংকেত, এটি নির্ধারণ করছে এটি উভলিঙ্গ, অর্থাৎ স্ত্রী পুরুষ দুটাই প্রেজেন্ট। লিখেছি পরস্পর পু 2, অর্থাৎ পু 2 মানে বলতে বুঝেছি দেখো পুষ্পফুল 2টি রয়েছে, এখানে কোনো বৃত্তি নেই, দল নেই, তাই ব্রি এবং দ কোনো অক্ষর তুমি দেখতে পাচ্ছ না। এরপর লিখেছি পুং, অর্থাৎ পুংকেশর রয়েছে 3+3। 3+3 মানে হচ্ছে 3টা করে পুংকেশর রয়েছে 2টা গুচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের নিচে 1 দিয়েছি, মানে হচ্ছে গর্ভাশয়ের স্তবক সংখ্যা হচ্ছে 1টি। একটু খেয়াল করো, গর্ভাশয়ের নিচে ম্যাম একটা আন্ডারলাইন দিয়েছি। আন্ডারলাইন মানে হচ্ছে কি মনে আছে? গর্ভাশয়ের নিচে যদি আন্ডারলাইন থাকে তখন এটাকে কি বলে, অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয়ের নিচে স্তবকগুলো সাজানো থাকে। স্তবক বলতে আমি বুঝিয়েছি পুংস্তবক স্তবক হতে পারে, দলমণ্ডল হতে পারে। এই সংকেতে দেখা যাচ্ছে গর্ভাশয়ের নিচে আন্ডারলাইন আছে, তার মানে হচ্ছে অধিগর্ভ। পুষ্প সংকেত লেখার সময় একটা বিষয় সবসময় মাথায় রাখবে, অ্যালাইনমেন্ট যাতে ব্রেক না হয়। অর্থাৎ প্রথমে মঞ্জুরিপত্র, দেন উপমঞ্জুরিপত্র, দেন প্রতিসাম্যতা, দেন লিঙ্গ, তারপর হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, দলমণ্ডল, না থাকলে পুষ্পপুট, দেন পুংকেশর, গর্ভাশয়। এই অ্যালাইনমেন্টটা অবশ্যই ফলো করবে। পুষ্প প্রতীক, এতক্ষণ আমরা জেনেছি পুষ্প সংকেত। পুষ্প প্রতীককে এবার একটু জেনে নিই। যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, পুষ্পপত্রগুলোর অবস্থান, পুষ্পপত্র বিন্যাস, অম্লাবিন্যাস ইত্যাদি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে।
এক কথায় যদি আমি বলি, পুষ্প সংকেতকে চিত্রাকারে প্রকাশ করা। আমি অর্থাৎ একটি প্রতীকের সাহায্যে দেখাবো। নিম্নে আমি একটি জবা ফুলের পুষ্প প্রতীক দেখানোর চেষ্টা করেছি। দেখো, এটি হচ্ছে একটা পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক লেখার নিয়ম হচ্ছে সবার, অর্থাৎ প্রতীকটা আমি দেখাবো কিভাবে। প্রথমে বাইরের অংশে দেখাবো আমি উপবৃত্তি, উপবৃত্তির নিচে থাকবে বৃত্তি, দেন থাকবে দল, তারপর থাকবে পুংস্তবক বা পুংকেশর বা পুংস্তবক, দেন থাকবে স্ত্রীস্তবক। এটি হচ্ছে একটি পুষ্প প্রতীক। তোমাদের সিলেবাসে পোয়াসি গোত্র নিয়ে আলোচনা করা হয়েছে, পোয়াসি বা গ্রামীণী। মূলত এখানে স্টার মার্ক দেওয়ার কারণ হচ্ছে এই গোত্র থেকে প্রশ্ন এসে থাকে। পোয়াসি গোত্রের একটি উদাহরণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধান। আমরা ধান সবাই চিনি, এটা হচ্ছে ধানের ছবি। একটু খেয়াল করো, ধানের এই মঞ্জুরি পত্রটা দেখতে কিসের মতো? স্পাইকলেটের মতো, স্পাইকলেট মঞ্জুরি পত্রের মতো। এখানে একটি সংকেত দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুষ্প সংকেত। এটা হচ্ছে পোয়াসির পুষ্প সংকেত। আমরা একটু পোয়াসির পুষ্প সম্পর্কে জানি। ম প মানে কি? মঞ্জুরি পত্র আছে। উ ম প মানে কি? উপমঞ্জুরি পত্র আছে। প্লাস মানে কি বলেছিলাম? এক প্রতিসম। এবং এই চিহ্নটির মানে হচ্ছে এটি উভলিঙ্গ, অর্থাৎ এটি এখানে স্ত্রী এবং পুং দুটো পুষ্পই প্রেজেন্ট। পরস্কার পু দুই, অর্থাৎ মানে কি হচ্ছে পুষ্পপুট দুটি থাকে। পুং কেশর 3+3 মানে 6টি, এবং গ মানে গর্ভাশয় অবশ্যই রয়েছে, এবং একটি মানে স্তবক একটি, এবং গর্ভাশয়ের নিচে একটি আন্ডারলাইন দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অধিগর্ভ। তার মানে আমরা সহজে একটি পুষ্প সংকেত থেকে একটি পুষ্পের বৈশিষ্ট্য বের করে ফেলতে পারি। এটি হচ্ছে পোয়াসি, অর্থাৎ ধানের একটি পুষ্পের ছবি। যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই নিচের দুটি অংশ, একটা হচ্ছে গ্লুম 1, একটা হচ্ছে গ্লুম 2, এগুলোকে বলা হয় মঞ্জুরি পত্র। এবং একটি রয়েছে লেমা, লেমার অপোজিটে থাকে প্যালিয়া, এগুলোকে বলা হয় উপমঞ্জুরি পত্র। এটিকে উভলিঙ্গ বলার কারণ কি দেখো, কারণ এখানে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই প্রেজেন্ট। এখন দেখো, পুংস্তবকে ম্যাডাম 3+3 লিখেছি, একটু খেয়াল করো চিত্রটি। এখানে অর্থাৎ রাইট সাইডে 3টি, লেফট সাইডে 3টি, অর্থাৎ 3+3 6টি, তাই পুং 3+3। অন্যদিকে গর্ভাশয় অর্থাৎ স্তবক একটি, অর্থাৎ আমরা সহজে একটি ফুল থেকে সংকেত বানাতে পারছি। এটি হচ্ছে ধানের একটি রঙিন ছবি। ধানের পুষ্প সংকেত থেকে আমরা পুষ্প প্রতীক দেখাতে পারি। এটি হচ্ছে ধানের পুষ্প প্রতীক। আমরা এখন ধানের পুষ্প প্রতীক দেখছি, দেখে নিই। উপরের অংশটাকে বলা হয় মাতৃ অক্ষ, নিচের অংশটাকে বলা হয় প্যালিয়া, এটা হচ্ছে গর্ভাশয়, 3টি করে পুংকেশর, টোটাল 6টি, এটাকে বলা হয় লোডিকিউল, এবং সর্বশেষ হচ্ছে লেমা। অর্থাৎ এই অংশগুলো আমরা পোয়াসির পুষ্প প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক থেকে আমরা পোয়াসি গোত্র বা ধানের বৈশিষ্ট্য পেয়ে থাকি। লোক ফুল উভলিঙ্গ কিভাবে বুঝলাম? এই যে চিহ্ন দেখে। এক প্রতিসম বুঝলাম কিভাবে? প্লাস চিহ্ন দেখে। বৃতি দল অনুপস্থিত, পুষ্পপুট বিদ্যমান বুঝলাম কিভাবে? কারণ শুধু পুষ্পপুটের সংকেতটি বা প্রতীকটি দেওয়া রয়েছে। পুংকেশরের 3টি বা 2টি হচ্ছে 3টি করে থাকতে পারে। দেখো, পুংকেশরের 3+3, এবং গর্ভপত্র থাকবে একটি, গর্ভাশয় অধিগর্ভ। তো সহজে আমরা কিছু ক্যারেক্টার বের করে ফেলতে পারি একটি সংকেত এবং প্রতীক থেকে। পোয়াসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। ধান, গম, ভুট্টা, ইক্ষু, বার্লি, দূর্বাঘাস ইত্যাদি হচ্ছে পোয়াসি গোত্রের উদ্ভিদ। আমি এখানে কিছু অর্থনৈতিক গুরুত্ব লিখে দিয়েছি, তারপরে তোমরা বই থেকে আরো কিছু শিখে নেবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে, পোয়াসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। এবার আমরা জেনে নেই গোত্র মালভেসি। এটাও একটি ইম্পর্টেন্ট টপিক। আমি এখানে স্টার মার্ক দিয়েছি, দেখতে পাচ্ছ। এখান থেকেও বোর্ডে পরীক্ষা আসে, পরীক্ষায় মূলত প্রশ্ন এসে থাকে। মালভেসি গোত্রের একটি উদাহরণ দেওয়া হয়েছে জবা ফুল। আমরা দেখতে পাচ্ছি মালভেসি গোত্রে একটি পুষ্প সংকেত দেওয়া আছে। চলো আমরা নিজেরাই এটা একটু সলভ করি। যেমন ধরো, প্রথমে চিহ্নটা কি নির্দেশ করছে?
এটি বহু প্রতিসম, অর্থাৎ আমি এটাকে অনেকভাবে সমানভাবে ভাগ করতে পারি। নেক্সট চিহ্নটি নির্দেশ করছে এটি উভলিঙ্গ। লক্ষ্য করো এটার আগে কোনো মপ বা উমপ নেই, তার মানে এখানে মঞ্জুরিপত্র নেই, উপমঞ্জুরিপত্রও নেই। লিঙ্গ নির্ধারণের পর আমাকে নির্ধারণ করতে হবে কি উপবৃত্তি আছে কিনা। এর উপবৃত্তি আছে এবং কয়টি? 5টি, এবং সেটা মুক্ত। বুঝলাম কিভাবে? কারণ কোনো ব্র্যাকেট নেই। উপবৃত্তির পর লিখতে হবে বৃত্তি, বৃত্তির রয়েছে 5টি এবং ব্র্যাকেট আছে, তার মানে বৃত্তিগুলো একটি অপরটির সাথে যুক্ত। বৃত্তির পরে লিখতে হবে দল মানে হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। পাপড়ি থাকে কয়টি? 5টি। ব্র্যাকেট নেই, তার মানে পাপড়িগুলো মুক্ত। দলের পর লিখতে হবে পুংকেশর, অর্থাৎ পুংকেশরের অবস্থা কিরকম দেখি। পুংকেশরে দেওয়া হয়েছে একটা ইনফিনিটি চিহ্ন, তার মানে এটা অসংখ্য, অর্থাৎ জবা ফুলে অসংখ্য পুংকেশর থাকে। লক্ষ্য করো দ এবং পুং, এটার উপরে আমি একটি আপার লাইন অঙ্কন করেছি, ভেবো না এটা ভুলে অঙ্কন করেছি। এটার একটি মানে আছে, এটার মানে হচ্ছে এই পুংকেশরগুলো একটি নালিকায় সাজানো থাকে। এই সাজানো নালিকা ডিরেক্টলি দলমণ্ডলের সাথে যুক্ত, এই কারণে এই আপার লাইনটি দেওয়া, অর্থাৎ এটা বোঝাচ্ছে দল আর পুংকেশর যুক্ত অবস্থায় থাকে। পরবর্তীতে হচ্ছে গর্ভাশয়, স্তবক সংখ্যা 5টি যুক্ত, এবং গয়ের নিচে আন্ডারলাইন দেওয়ার মানে কি? এটি হচ্ছে অধিগর্ভ। আমরা যদি একটু চিত্রাকারে মানে প্রকাশ করি, লক্ষ্য করো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি উপবৃত্তি এবং বৃত্তি, টোটাল 5টি। পুংকেশর, লক্ষ্য করো পুংকেশর অসংখ্য, আনকাউন্টেবল, এই কারণে আমি এটাকে ইনফিনিটি দিয়ে প্রকাশ করেছি। এবং গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ, এই ধরনের গর্ভাশয়কে বলা হয় অধিগর্ভ। গর্ভাশয় উপরের দিকে থাকবে, বাকি সবকিছু নিচের দিকে। মালভেসির পুষ্প প্রতীক থেকে আমরা মালভেসির পুষ্প সংকেত থেকে আমরা পুষ্প প্রতীক বের করতে পারব। যেমন ধরো বাইরের অংশ হচ্ছে উপবৃত্তি, আমরা এখানে দেখছি উপবৃত্তি 5টি। লক্ষ্য করো আমি 5টি উপবৃত্তি অঙ্কন করেছি, এবং খেয়াল করো যেহেতু মুক্ত এদের মাঝখানে আমি গ্যাপও দিয়েছি, এটা হচ্ছে উপবৃত্তি। পরবর্তীতে হচ্ছে বৃত্তি, বৃত্তিগুলো দেখো 5টি এবং যুক্ত। লক্ষ্য করো বৃত্তিগুলো 5টি আছে এবং পরস্পরের সাথে যুক্ত। এরপর হচ্ছে দল হচ্ছে 5টি, এবং একটু খেয়াল করে দেখো দলগুলো কিন্তু টুইস্টেড, আমরা কিন্তু পড়েছি টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস, যেখানে একটি পাপড়ি অন্যটি দ্বারা ঢাকা থাকে, এই ধরনেরকে বলা হয় টুইস্টেড। দেন হচ্ছে পুংস্তবক, অসংখ্য পুংকেশর রেখেছি, এটার কোনো কাউন্টেবল, আনকাউন্টেবল। দেন হচ্ছে গর্ভাশয়, স্ত্রীস্তবক 5টি থাকে। লক্ষ্য করো আমি 5টি স্তবক এঁকেছি। এটা হচ্ছে মূলত মালভেসির পুষ্প প্রতীক। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসি মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। জবা, ঢেঁড়স, কর্পাসতুলা। আমি চেষ্টা করেছি কিছু ইম্পর্টেন্ট নামের অর্থনৈতিক গুরুত্ব লেখার, তোমরা আরও কিছু পাবে বই থেকে, তোমরা অর্থনৈতিক গুরুত্বগুলো পড়ে নেবে। জবার বৈজ্ঞানিক নামটা একটু খেয়াল করো, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এই প্রশ্নটা তোমাদের ভাইভাতে অনেক সময় করা হয়, জবার বৈজ্ঞানিক নাম কি শিখে রাখবে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আজকের আলোচনাটা লেংদি ছিল, এবং আমরা আজকের আলোচনায় অনেকগুলো নতুন শব্দ, ফুলের বিভিন্ন গঠন, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি। আসলে একসাথে আমরা দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম। 1. আবৃতবীজী উদ্ভিদ কি ও এর বৈশিষ্ট্য। নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। 3. ফুল কি। 4. পুংস্তবক ও স্ত্রীস্তবক বলতে কি বুঝো। 5. পুষ্পপুট কাকে বলে। 6. টেপাল, সেপাল, পেটাল কি। 7. পুষ্পমঞ্জুরি কি। 8. স্পাইকলেট কি। 9. পুষ্পপত্র বিন্যাস কি। 10. টুইস্টেড কি। 11. অমরা বিন্যাস বলতে কি বুঝো। 12. পুষ্প সংকেত কি। মালভেসি ও পোয়াসি গোত্রের পুষ্প সংকেত লিখো। 13. পুষ্প প্রতীক কি।
মালভিসি ও পোয়াসি গোত্রের পুষ্প প্রতীক লিখো। 14 পোয়াসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখো। এবং 15 মালভিসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখো। 12 এবং 13 নাম্বারটাতে স্টার মার্ক দেওয়ার মানে হচ্ছে এই 12, 13 তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। এই দুটো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সো ধরো মিনিমাম কয়েকবার ধরে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর যদি কোনো সমস্যা থাকে আজকের ক্লাস নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।